আমিনগাঁও নামের একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানে সবুজ মাঠের সুগন্ধি আর মিষ্টিমনা মানুষের জন্য খ্যাতি ছিল। কিন্তু আজ আমিনগাঁওয়ের সুখ হারিয়ে গেছে। গ্রামের মানুষ গরিবি, অসুস্থতা আর মাঝে মাঝে লোভের কারণে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া বদলের ফলে পুরো গ্রাম অসুস্থ হয়ে পড়েছিল। কখনো তাপমাত্রা, কখনো ঝড়, এবং তাই ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড, ঠান্ডা, সর্দি, কাশি ও ফ্লু সহ নানা রোগ ছড়িয়ে পড়েছে। ছোট, এখন সময়টা বদলে গেছে। আগে আমরা সবাই একসঙ্গে থাকতাম, প্রতি দুঃখ সুখে পাশে দিতাম। কিন্তু আজকাল যেন দুর্যোগ দেখাই দিয়েছে। সবাই একে অপরকে দেখে হিংসা করে, সবসময় অন্যের ভুল ধরতে ব্যস্ত। হ্যাঁ কাকা, আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমরা আর কি করতে পারি? চারিদিকে কেবল অশৃঙ্খলা। আমার শরীরটাও ঠিক থাকে না। দিনভর সামান্যটুকু ভালো লাগলেও কিন্তু রাত হলেই জ্বর নেমে আসে। মনে হয় আমি মরে যাব। বেটা, জানি না গ্রামের ওপর কি অভিশাপ এলো। আমাদের রহিম মিয়া আছে, ও অপরাধ করে দরিদ্র কৃষকদের ওপর লোভ চালায়। সে চায় মানুষ ঋণ নিয়ে তাদের জমি বন্ধক রাখুক, আর পরে কৌশলে সেই জমি নিজের করে নেবে। আমিনগাঁওয়ের প্রধান সমস্যা ছিল গরিবি। ফসল নষ্ট হয়ে গিয়েছিল, পানির তেলাও কমে গিয়েছিল এবং অসুস্থতা দ্রুত ছড়াচ্ছে। এক রাতে বস্তির সবচেয়ে বয়স্ক ও জ্ঞানী ব্যক্তি রামনাথ কাকা নিজের খাটে শুয়ে কষ্টে কাঁপছিলেন। তার বউ রাধিকা নিরাশ মনে তার মাথায় ভেজা পট্টি বেঁধে দিয়েছে। বাবুজি, আমি কালই শহরে ডাক্তারের কাছে যাব। আপনার অবস্থা খুব খারাপ হচ্ছে। ঠিকমতো চিকিৎসা না হলে অবস্থা আরো খারাপ হবে। না বউ, ডাক্তারের ফি আর ওষুধের খরচ তো নেই আমাদের পরিশ্রমের টাকা তো দুবেলা রুটির জন্যই চলে যায়। যদি ওষুধ আনো তাহলে আমরা কি খেতে পাবো? কিন্তু বাবুজি, আপনি এমন হাল ছাড়তে পারবেন না। আমরা তো কিছু না কিছু করবই। আমি আপনাকে এমন অবস্থায় দেখতেই পারি না। ওই একসময় পাশের বাড়ি থেকে আরেক কষ্টভরা আওয়াজ, সুখু। সুখু দিনে রিক্সা চালিয়ে পরিবার চালান। এখন তিনি বিছানায় পড়ে আছেন। তার স্ত্রী কমলা পাশে আছেন। সুখুর শরীর জ্বরেতে জ্বলছে। কমলা, জ্বরে তো আমার শরীরটা জ্বলে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারতাছি না। মনে হয় আমি আর বাঁচবো না। তুমি যেভাবে হোক কোনো ব্যবস্থা করো। ও না, তুমি চিন্তা করো না। সকালের আলো হলে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু কমলা, তুমি টাকা কোথায় পাবে? ঘরে তো খাবারই নাই, আর বেমারের জন্য তো আমি কাজও করতে পারি নাই। তুমি আমাকে ডাক্তারে কিভাবে নিয়ে যাবে? আমি কালই রহিম মিয়ার কাছে যাব। আমাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে কিছু টাকা আনবো। সেই টাকাতেই তোমার চিকিৎসা করাবো। আমি আর তোমাকে কষ্টে দেখতে চাই না। ওগো, তুমি এটা কি বলতেছো? ওইটুকু জমি যদি বন্ধক রেখে দাও তাহলে কি করে খাবো? আমার শরীরটা তো দুর্বল হয়ে গিয়েছে। আমি এখন আর রিক্সা চালাতে পারি না। আমরা কিছু না কিছু করেই ফেলবো। হয়তো আবার সব ঠিক হয়ে যাবে। হয়তো আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো রাস্তা খুলে দেবেন। তুমি শুধু ভরসা হারিও না, আমি আছি তোমার পাশে। প্রতিটি বাড়ির গল্প একরকমই। কেউ না কেউ অসুস্থ। পরের ভোরে রাধিকার বাবা রামনাথ কাকার অবস্থা আরো খারাপ হয়। গরম কাপড় মাথায় বেঁধে খুকিয়ে দেওয়ায় জ্বর সামান্য নেমে আসে। রাধিকা চিন্তিত। আপনি তো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে গিয়েছিলেন। বাবা খুব কষ্টে ছিলেন। এখন তো পুরো গ্রামে রোগের ছায়া নেমে এসেছে। চিকিৎসায় টাকাও নেই। আর যদি টাকাও মেলে, কয়েকদিনের মধ্যে আবার রোগ ফিরে আসে। আরে এ কি বলছো তুমি? বাবার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে? তুমি কালকে রফিক মিয়ার কাছে যাবে, গিয়ে কিছু টাকা ধার আনবে। পরদিন সকালে রাধিকা দৃঢ় মন নিয়ে রফিক মিয়ার বাড়ির দিকে রওনা হলো। তার একটাই উদ্দেশ্য, কিছু টাকা জোগাড় করে শ্বশুরের চিকিৎসা করা। চাচা, আমার শ্বশুরের অবস্থা খুব খারাপ। ডাক্তার বলেছে তাড়াতাড়ি চিকিৎসা না করালে বাঁচানো যাবে না। আমি ভেবেছিলাম আপনি যদি একটু সাহায্য করেন, কিছু টাকা দেন। আমি তো এমনিতেই কাউকে টাকা দেই না। তোমরা তো গ্রামের সবাই জানো। তুমি যদি তোমাদের জমিটুকু আমাদের কাছে বন্ধক রাখো, তবেই আমি তোমাকে টাকা দিতে পারি। জমিদার সাহেব, আমাদের ঘরে এখন একদম টাকা নেই।
শ্বশুর মরণাপন্ন অবস্থায় শুয়ে আছেন। আমি আর কোনো উপায় পাচ্ছি না। আপনি চাইলে আমাদের এক টুকরো জমিটুকু নিয়ে নিন, কিন্তু দয়া করে এখনই আমাকে কিছু টাকা দিন। রাধিকা হাতে টাকা নিয়ে এক মুহূর্ত দেরি করল না। বুকের ভেতর তীব্র দুশ্চিন্তা। যদি আর সময় নষ্ট হয় তবে কি ঘটে যায় কেউ জানে না। সে তাড়াহুড়ো করে জমিদারে বাড়ি থেকে বেরিয়ে গ্রাম পথে ছুটতে লাগলো। কিন্তু ঘরে ঢুকতেই তার বুক কেঁপে উঠল। খাটের ওপর নিথর দেহ পড়ে আছে। রাধিকারের শ্বশুর আর এই দুনিয়ায় নেই। তার সেই কান্নার শব্দ ছড়িয়ে পড়ল চারপাশে। মুহূর্তের মধ্যে প্রতিবেশীরা ছুটে এলো। আর কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। এ তো উপরওয়ালার বিধান। একদিন সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এরপর রামনাথ কাকার ছেলে আর গ্রামের মানুষজন একত্র হয়ে শোক ভারাক্রান্ত মনে তাকে শেষ সৎকার সম্পন্ন করে দেয়।